নমস্কার। গন্ডাছড়া সফর করলেন কংগ্রেসের প্রতিনিধি দল। গেলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, গেলেন পিসিসি সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। একেবারে গন্ডাছড়ার সেই এলাকায় পরিদর্শন যেমন করেছেন, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন, নিহত পরমেশ্বর রিয়াংয়ের বাড়িতে গেছেন, শোকাহত পরিবার পরিজনদের সমবেদনা জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব এবং সংশ্লিষ্ট বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন। সেখানকার শরণার্থী শিবির পরিদর্শন করেছেন, সংশ্লিষ্ট বিষয়গুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন এবং আগরতলায় এসে কিছুক্ষণ আগে কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করেছেন সুদীপ রায় বর্মন, আশিস কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্ব। তারা তাদের বক্তব্যে বেশ কয়েকটি বিষয় যেমন তুলে ধরেছেন, গন্ডাছড়ার ঘটনা যেমন তুলে ধরেছেন, তার প্রেক্ষিতে যেমন বক্তব্য রেখেছেন, সেই সঙ্গে কংগ্রেসের তরফে 4টি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়েছে। এক, হাইকোর্টের কর্তব্যরত বা কর্মরত একজন বিচারপতি দিয়ে গন্ডাছড়ার ঘটনার তদন্ত করা, পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া। তার পাশাপাশি পরমেশ্বর রিয়াংয়ের বাড়িতে 2 ভাই আছে, তাদের মধ্যে একজনকে সরকারি চাকরি দেওয়ার। এই 4টি দাবি মূলত কংগ্রেসের তরফে কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলনে তুলে ধরেছেন এবং গন্ডাছড়ায় তারা গেছেন, সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলেছেন, সব কিছু পরিস্থিতি তারা খতিয়ে দেখেছেন। আগরতলায় এসে সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতৃত্ব সরাসরি অভিযোগ করেন যে রাষ্ট্রীয় শক্তির সামনেই, পুলিশের সামনেই সে খুনের ঘটনা যেমন ঘটেছে, তারপর যা যা ঘটেছে, যে প্রেক্ষিতে সেখানকার পরিস্থিতি বলা যেতে পারে ধ্বংসাত্মক রূপ নিয়েছে, সবকটি সাক্ষী পুলিশ প্রশাসন ছিল। পুলিশের সামনেই ঘটনা ঘটেছে। পুলিশ প্রশাসন এবং রাজ্য প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। সুদীপ রায় বর্মন সাংবাদিক সম্মেলনে প্রশ্ন তোলেন, কেন গন্ডাছড়া গেলেন না রাজ্যপাল, কেন গেলেন না মুখ্যমন্ত্রী, কেন গেলেন না মুখ্য সচিব, কেন গেলেন না পুলিশের মহানির্দেশক, কেন গন্ডাছড়া তারা সফর করলেন না, জানতে চেয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি বলছিলাম যে উন্নয়নের চাবিকাঠি হচ্ছেন শান্তি সম্প্রীতি এবং পিচ যদি না থাকে সেখানে উন্নয়ন করার পক্ষে সম্ভব না, একটা সাইড। আর একটা হচ্ছে আপনার এই যে যারা বিরোধীরা তো বলছেন যে সুশাসনের খুব বিরোধীদের যে সুশাসনের যে রাজ্যে আপনার খুব সরকারের যে ঢং, তারাই পুলিশের ভরসা পাচ্ছে না। তো এটা কেমন কথা হওয়ার? দেখো, আমি বলছি আপনার যারা এই সমস্ত সন্ত্রাস বা বিভিন্ন রকম ভায়োলেন্স করে, তারা আমাদের মতে বা ত্রিপুরাবাসীর মতে তারা কারোর আত্মীয় স্বজন বা কোনো পার্টির লোক হতে পারে না। তারা কোনো সমাজের বন্ধু হতেই পারে না। তারা হচ্ছেন শত্রু, দেশের শত্রু, মানুষের শত্রু, জাতের শত্রু, আত্মীয় স্বজনের শত্রু। এই সমস্ত শত্রুদের জাত বিচার না করে এদেরকে শক্ত হাতে দমন করার দরকার। দেশ যদি আপনার উন্নয়ন যদি চান, মানুষের সম্প্রতি, মানুষের বিষয় সম্পত্তি, মানুষের জীবন, এই সমস্ত গ্যারান্টির জন্য এদেরকে সাহায্য করার দরকার। এটাকে কোনো জাত বিচার করার কোনো প্রয়োজন নেই। কোনো রাজনৈতিক যে কোনো দলেরই হোক, যে কোনো দলেরই হোক, শক্ত হাতে এদেরকে দমন করার দরকার। কারণ তারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষের পক্ষে কোনো উপকারে আসবে না। শাসক দলের পক্ষে হোক আর বিরোধী দলের পক্ষেরই হোক, তারা শত্রু, তারা সমাজের শত্রু, তারা কারোর বন্ধু হতে পারে না। তো আমাদের মধ্যে আমরা সবাই মিলে তাদেরকে সাহায্য করা এবং সরকারের যে পুলিশ, আমি মনে করি পুলিশ নাহলে কাজ করছেন না, নাহলে উনাকে কাজ করার জন্য বাধা দেওয়া হচ্ছে, যে কোনো একটা কারণ থাকতে পারে। নাহলে পুলিশ পারে না এমন কোনো জিনিস নেই। ত্রিপুরায় যে এক সময় আমাদের এখানে সন্ত্রাসবাদী কি রকম ছিল, সন্ত্রাসবাদীর সমস্যা এখন মোটামুটি নেই বললেই চলে ত্রিপুরা রাজ্যে। কিভাবে সমস্যা সম্ভব হলো? এই সরকার তো এসে এটাকে কোনো এমন কষ্ট করতে হয়নি। বিগত সরকারের যে চিফ মিনিস্টার কেমন কাজটা করে এটাকে ঠান্ডা করে দিয়েছেন।
বিভিন্ন কাজকর্ম এইভাবে তিনি করে গেছেন। কিন্তু এখন শুধু জাতি উপজাতি এখানে যে মানে ত্রিপুরায় যে নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? এবং নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ দাদা নমস্কার। হ্যাঁ বলুন। সুদীবাসী গন্ডাছড়ায় দেখেন, গন্ডাছড়ায় যে দরবারটা গন্ডগোলটা হয়েছিল ট্রাইবেল বাঙালির মধ্যে, কিন্তু একটা শুনেছি একটা খবরের মাধ্যমে একটা মেলা থেকে নাকি উৎপন্নটা হয়েছে, খবর গন্ডগোলটা হয়েছে। কিন্তু আজকে বিজেপি সরকার 2018 প্রতিষ্ঠিত হওয়ার পর সব জায়গায় বিভিন্ন বিধানসভায় একটা করে আনন্দ মেলা হয়। আনন্দ মেলায় তো হয় না, এটা যেমন জোয়ার আসর হয়, জোয়ার আসর থেকে শুরু করে বহুত বড় গোটালা এই মাধ্যমে ত্রিপুরা রাজ্যের মানুষের মধ্যে টাকা পয়সা নাই, রোজগার কাম নাই, মানুষের এত টাকা পয়সা নাই যে আর নিত্য প্রয়োজনীয় জিনিস, তার মধ্যে একটা জোয়ার আসর আনন্দ মেলার নামে একটা মেলা উৎপন্ন করে। বাইক বাহিনীরা এত একটা পোলাবান 10-15টা পোলাবান মিলে একটা বিধানসভায় আনন্দ মেলা আনে, মানুষের পকেট খালি করে জোয়ার আসর মদের আসর করে তাহা উল্লাস করে এই পাহাড়ি বাঙালির মাধ্যমে বিভেদ সৃষ্টি করে আজকে ত্রিপুরার যে এই গন্ডাছড়ায় যে দরবারটা হয়েছে এটা একমাত্র বিজেপির কারণে দরবারটা হয়েছে। তার বিজয়ের সুদীপ রায় বর্মন সেখানে গিয়ে যে তথ্যগুলো পেয়েছেন তার মধ্যে কয়েকটি বিষয় তিনি উল্লেখ করেছেন। বলেছেন সেখানে যে প্রশাসনের অনুমতিতে মেলার আয়োজন করা হয়েছিল, সেই মেলাতে বেশ কয়েকজন স্থানীয় মানুষের আপত্তি ছিল, সরাসরি আপত্তির কথা প্রশাসনকে জানানো হয়। নমস্কার, কে বলছেন? আমি উদুপুর থেকে দেবব্রত বিশ্বাস। হ্যাঁ বলুন। একটু টিভি সাউন্ড থেকে একটু দূরে থাকতে হবে। ঠিক আছে। আজকে আপনাদের ছাত্র হয়েছে গণসভায় গিয়েছে টিম সুদীপ। আপনি একটু দূরে থেকে কথা বলুন, অন্যদের থেকে একটু দূরে থেকে কথা বলুন। আজকে গণসভাতে গিয়েছে টিম সুদীপ, ঠিক আছে? আজকে গণসভাতে গিয়েছে টিম সুদীপ, যেটা আজকে আপনাদের সাবজেক্ট। ওই টিম সুদীপ এতদিন যাবৎ কোথায় ছিল? আজকে তাদেরকে পাবলিক কেন জিজ্ঞাসা করেনি গণসভা কি হয়েছে না হয়েছে? যখন আমাদের মন্ত্রী বা বিভিন্ন পত্র যারা আছে আমাদের ভারতীয় জনতা পার্টি, তাদেরকে পাবলিক ঘেরাও করেছে। আর টিম সুদীপকে কেন ঘেরাও করেনি? কারণ এটা হলো টিম সুদীপ আর সিপিএম এর গেম প্ল্যান। কারণ তারা একই টাকার এপিট আর এপিট। এটা হলো সুদীপ বর্মন কংগ্রেসের আর সিপিএম এর চরিত্র। ওদের লজ্জা থাকা দরকার। ওদের এতদিন যায়নি, আজকে গিয়েছে। ওরা যখন আমাদের বিজেপি লোকেরা গিয়েছে তখন পাবলিকরা ঘেরাও করেছে, মারধর করার চেষ্টা করেছে, কিন্তু আজকে কেন করেনি? তার মানে টিম সুদীপ কংগ্রেস পন্থী আর সিপিএম এর গেম প্ল্যান এটা তারাই করেছে। এই কাজ বিজেপি গভর্নমেন্টের প্রথম এটা লজ্জার ব্যাপার যে কংগ্রেস আমলে সিপিএম লোক মারা হয়েছে, সিপিএম আমলে কংগ্রেস লোক মারা হয়েছে, আজকে তারা মিটালে বাপ শিক্ষা জানাচ্ছি আমরা ত্রিপুরাবাসী। টিম সুদীপ কংগ্রেস আর সিপিএম কে শিক্ষা জানাচ্ছি আমি দেবব্রত বিশ্বাস উদুপুরবাসী তরফ থেকে গিয়ে ওদেরকে দীক্ষা জানাচ্ছি। দীক্ষার ওদের লাশ
সম্মান বলতে কোনো কিছু নেই। কারণ তারা একই টাকার শুধু বর্মন আমলে কংগ্রেস গভর্নর আমলে সিপিএমের লোক কমে হয়েছে, সিপিএম আমলে কংগ্রেসের প্রচুর কম হয়েছে। আমি একসময় কংগ্রেস করতাম, আমি ওকে বলতে বাধ্য হচ্ছি, আগে বলছি আপনার নিউজ চ্যানেলে। কারণ সিপিএম কংগ্রেসে মিলে বিজেপি গভর্নমেন্টের বদল করার চেষ্টা করছে। এবং কিছুক্ষণ আগের সাংবাদিক সম্মেলন থেকে যে কয়েকটি বিষয় সরাসরি কংগ্রেস নেতৃত্ব, পিসিসি সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন যে কয়েকটি বিষয় সেখানে উত্থাপন করেছেন এবং সেখানে যে শরণার্থীরা আছেন, শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন যারা ক্ষতিগ্রস্তরা, ঠিক তাদের জন্য যে ব্যবস্থা করা হয়েছে, তাদের জন্য যে ব্যবস্থা রাখা হয়েছে বা তারা যেভাবে সেখানে থাকেন, একজন মানুষ বা কতজন মানুষ সেখানে থাকার কোনো পরিবেশ নেই এবং মানুষ এইভাবে থাকতে পারেন না। সুদীপ রায় বর্মনের আরও দাবি কিংবা বক্তব্য যে সেখানে গিয়ে তিনি যে পরিস্থিতি দেখেছেন একেবারে বলা যেতে পারে সেখানকার পরিস্থিতি মানুষের বাসযোগ্য নয় এবং কোনোভাবেই সেখানে কোনো ব্যবস্থা প্রশাসন তরফে করা হয়নি এবং সামান্য একটি সেখানে প্লাস্টিকের বস্তু সেখানে বা প্লাস্টিকের পলিথিন সেখানে দেওয়া হয়েছে, সেই পলিথিনের উপরেই তারা থাকছেন এবং সেদিক থেকে আর কোনো ব্যবস্থা সেখানে নেওয়া হয়নি। 400-র উপর সেখানে ক্ষতিগ্রস্ত পরিবার একটি জায়গায় বা ছোট্ট একটি পরিসরে তারা প্রত্যেকে থাকেন এবং সেখানে ভীষণ রকম সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো সমাধান করার জন্য মূলত সুদীপ রায় বর্মনরা প্রশাসনের কাছে দাবি করেছেন। তার পাশাপাশি তারা এও বলেছেন যে পরমেশ্বর রিয়াংয়ের ভাই কংগ্রেসের সেখানকার কংগ্রেসের ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক, সেদিক থেকে রাজনৈতিকভাবেও একটি কথা বলতে পারতেন তারা বা একটি অভিযোগ সেখানে তুলতে পারতেন, রাজনৈতিক খুন সন্ত্রাস ইত্যাদির কথা বলতে পারতেন। কংগ্রেসের দাবি, কংগ্রেস নেতাদের দাবি, তারা সেদিক থেকে যান না। এবং সুদীপ রায় বর্মনের বক্তব্য যে কখনোই কংগ্রেস সেইভাবে রাজনীতি করে না, কংগ্রেস কোনো সময় বিষয়টিকে এভাবে রাজনীতির ইস্যু করতে চাননি এবং কংগ্রেসের রাজনীতি নিয়ে এই পরিস্থিতিতে কংগ্রেস কখনো রাজনীতির লাভালাভ হিসাব করেনি। সেদিক থেকে বলা যেতে পারে আজকের যে ঘটনা তিনি তার মতন করে তুলে ধরেছেন, সেদিক থেকে কয়েকটি বিষয়বোধ হয় খুব গুরুত্বপূর্ণ রাজ্য রাজনীতির প্রেক্ষাপটে। নমস্কার, কে বলছেন? থেকে বলছি। হ্যাঁ বলুন। গন্ডাছড়ার ঘটনা যেটা মর্মান্তিক ঘটনা, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে এতদিন যাব গন্ডাছড়া জনগণের সাথে দেখা করার মতো সময় পাইল না, তিনি দিল্লিতে জোরাজুরি কাজ, এটা বৈষম্য কাজ ছিল মাননীয় মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে। কারণ যাই হইতো, যারা ঘটনা করছে তারা যেই দলেরই হোক না কেন, আসলে তারা জনগণের দলের না, তারা দুষ্কৃতিকারী। দুষ্কৃতিকারীরা শাস্তি দেওয়া হইলো আইনের কাজ। আর এখানে যে আনন্দ মেলাটা দিয়েছিল সেটা অবশ্যই প্রশাসনের পারমিশন দিয়ে দিয়েছিল। প্রশাসনের পারমিশন দিয়ে দেওয়া থেকে প্রশাসনের যদি পর্যাপ্ত পরিমাণে তার প্রশাসনের ব্যবস্থা না থাকে সেটা পারমিশন দেওয়ার প্রয়োজন ছিল। তাহলে প্রশাসন তার ইচ্ছা করলেও এখানে পারমিশন দিয়া এই গন্ডগোলটা সৃষ্টি করে আজকে আমাদের অনেক বাড়িঘর নষ্ট হইল, মা বোনটার ক্ষতিগ্রস্ত হইল, তোমার যুবক ভাই হারানি গেল আমাদের ত্রিপুরা রাজ্যের। এটা তো মন্ত্রী মুখ্যমন্ত্রী যাওয়ার দরকার ছিল। আমরা দেখছি ভারতের প্রধানমন্ত্রী মণিপুরে চললো না যে 1 বছর, আর মাননীয় মুখ্যমন্ত্রী যায় মালদাবো যাইতে পারলো না এখানে গন্ডাছড়াতে, যেখানে 2 ঘন্টার রাস্তা। এতে কি বোঝায়? আসলে মুখ্যমন্ত্রী যখনই দেখে এই সমস্ত ঘটনা ঘটছে তার জবাবদিহি করতে হবে, ওইখানে আর টাইমে যাইতো না। আর বিরোধীরা যাইতে লইলে বিরোধীরা যাওয়ার চেষ্টা করছিল আগেও, কিন্তু প্রশাসন তার দায়িত্ব দিল না। এটাকে কি বুঝাইতেছে? আসলে ইচ্ছা করেই এগুলা করাইতেছে, কারণ আগামী দিন ভোটের বৈঠক নির্বাচনে পার হওয়ার জন্য। এই করে বেশি দিন টিকা যায় না, পার পাওয়া যায় না। তা আমরা এই কথাটা আশা করবো মুখ্যমন্ত্রীর কাছে, আপনি নিজে যান, নিজের বিষয়টা দেখেন। যেমন ঘটনা ঘটে গেছে সেটা তো আর আইনে দেওয়া যাবে না, তবে তাদের ক্ষতিপূরণ, বাসস্থানের ব্যবস্থা এবং তাদের কি গান্ধে তাদের রুচি রোজগার করে সংসার পরিচালনা করতে হবে, তাদের শিক্ষা দীক্ষার বই পুস্তক হইতে আরম্ভ করে সমস্ত কিছু তার দায়ভার অঞ্চলে মুখ্যমন্ত্রী নিতে লাগে। কিন্তু আমরা মুখ্যমন্ত্রীর মুখের থেকে একটা কথাও শুনি না। নিজে আমাদের দুর্ভাগ্য এই ধরনের
অবদত্ত মুখ্যমন্ত্রী যে আমরা ত্রিপুরার জেলায় আমরা। এবং সুদীপ রায় বর্মনের আরও দাবি কিংবা অভিযোগ যে সেখানে যে প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্তদের হিসাব নিকাশ করা হয়েছে, তথ্য নেওয়া হয়েছে, যেসব বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে সেই বাড়ির হিসাব সেখানে রাখা হয়, এবং অন্যান্য যে ক্ষতি হয়েছে, বাড়িঘরে লুটপাট হয়েছে, ভাঙচুর হয়েছে, গাড়ি সহ অন্যান্য সম্পদ সেখানে নষ্ট করা হয়েছে, প্রশাসনের তরফে ডিসিএম এর তরফে তার কোনো সঠিক তথ্য দেওয়া হয়নি। নমস্কার, কি বলছেন? দাদা আমি আবারও বলছি, উদয়পুর থেকে দেবব্রত বিশ্বাস। হ্যাঁ বলুন দাদা, জাস্ট কিছু কথা আপনার নিউজ চ্যানেলের মাধ্যমে আমি সুদীপ বর্মন কে প্রশ্ন করতে চাই যে গণচড়ায় টিম সুদীপ গিয়েছে, ঠিক আছে, বেশ ভালো কথা। তো এই শিবির আমলে যারা কংগ্রেসের লোক শহীদ হয়েছে, সুদীপ বর্মন তাদের সম্বন্ধে কোনো কিছু বলেছে কোনদিন? আর যারা কংগ্রেস করতে গিয়ে মারা হয়েছে, ও সুদীপ বর্মন সিপিএম লোকে করতে মিতালি। এই সুদীপ বর্মন হয়েছে সিপিএম এর দালাল, যার কোনো লাজ লজ্জা কিছু নেই। আমার কাকা পানার বিশেষ কথা, আমি কংগ্রেস করতাম। 87 15 আগস্টে উদয়পুর কংগ্রেস মারা হয়েছে, সাক্ষী প্রমাণ ছাড়া কেস শেষ করেছে চুট আমলে, কংগ্রেস গভর্নমেন্ট আমলে। তখন দাদা সুদীপ বর্মন, সমীর বর্মন তারা কোথায় ছিল? তারা ওই সিপিএম মিত্র করে এখন বিজেপি গভর্নমেন্টের বদল করার চেষ্টা করছে। সুদীপ বর্মন কংগ্রেসের চরিত্র, তারা চায় আমাদের সুশাসনে বদনাম করার জন্য। ওদের লজ্জা থাকা দরকার যে সুদীপ বর্মনের ভাই বর্মা ইট ব্যবসাতে উপনির্বাচনে আজ থেকে অনেক বছর আগে পিস্তল কাণ্ডে দেওয়া হচ্ছিল। ওই শিল্পীর লোকে সুদীপ বর্মনের সম্পর্ক একই অরিজিনাল পলিটিক্যাল করে না, উদ্বেগের সাথে পলিটিক্যাল করে। ওর মতো অমানুষ, এই সমস্ত অমানুষ, এই সমস্ত অমানুষ মানুষের নামে কলঙ্ক। আপনি সুদীপ বর্মন বলুন, মানি সরকার বলুন, যাদের বলুন, তারা কলঙ্ক। উদয়পুরে পালনের বিষয়ের কথা, আমার কাকা, আমরা কংগ্রেস করতাম, আমার কাকা কেস বেকুচ খালাস দুটা বলে, বিশ্বজিৎ শাহ, প্রচুর দাস, সুজিত গোস্বামী, বুলাসা, দেবলদা, আপনার আগরতলা দেবলদা। তখন সুদীপ বর্মন কোথায় ছিল? আজ ওদের লজ্জা করে না, সিপিএম মিত্রে করে বড় গিয়েছে। আজকে যখন আমাদের বিজেপির লিডাররা গিয়েছে, তখন আম জনতা আমাদের বিজেপির নেতাদের গেল করেছে মারার জন্য। তার মানে কি কংগ্রেস সিপিএম মিত্রের দাঁত বিজেপি লোকের অ্যাটাক করো, বিজেপিতে যাও, বিজেপি। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? এবং আপনারা প্রত্যেকে জানেন, তার আগেও সুদীপ রায় বর্মন, আশিস কুমার সাহারা গন্ডাছড়া যেতে চেয়েছিলেন। পুলিশ প্রশাসন তখন তাদের বাধা দিয়েছিল। আজ নিশ্চয়ই তারা অনুমতি নিয়ে সেখানে গেছেন, এবং পুলিশ প্রশাসনের তরফে নিশ্চয়ই অনুমতি দেওয়া হয়েছে, বাধা দেওয়া হয়নি। এবং তার আগেও সিপিআইএম প্রতিনিধিরা, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা গন্ডাছড়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, তাদেরকেও পুলিশ প্রশাসনের তরফে বাধা দেওয়া হয়েছিল, আটকে দেওয়া হয়েছিল, যেতে দেওয়া হয়নি। নমস্কার, কে বলছেন? হ্যালো,
তারপর তারা তখন থেকে একটি অভিযোগ করেছিলেন যে গন্ডাছড়ার ঘটনা পরিকল্পিত ঘটনা এবং পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলকে সেখানে দায়ী করা হয়। তার পাশাপাশি সরকার পুলিশ প্রশাসন সেখানে ব্যর্থ হয়েছে। যখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল, অগ্নিগর্ভ পরিস্থিতি বলা যায়, ঠিক তখন পুলিশ যে ব্যবস্থা নেওয়ার কথা তা নেওয়া হয়নি। সেখানে সিআরপিএফ একটি ক্যাম্প ছিল, পুলিশের কাছে মানুষের আর্তনাদ ছিল, চিৎকার ছিল, মানুষের কাছে বারবার আবেদন ছিল, কিন্তু তখন পুলিশ প্রশাসন নাকি বা পুলিশের কর্তব্যরতরা নাকি কোনো ভূমিকা নেয়নি বলে আজও কংগ্রেস নেতৃত্ব অভিযোগ করেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, লাইভে আছেন? কথা শোনা যাচ্ছে। আমি কথা বলে যান। হ্যাঁ বলুন। হ্যাঁ দাদা, একটু আগে বলে বিজেপি থেকে আসবে, শিক্ষক থেকে আসবে, কংগ্রেস করতে গেছে, এটার থেকেও এটা এখানে টাকা খাই ছেড়ে আবার আর খাওয়া জায়গা। হ্যালো, শুনতে নেই দাদা? আপনার বক্তব্য রাখুন। হ্যাঁ, মানে এইখানে বাইরের থেকে কেউ গাড়ি দিয়ে বিজেপি আসবে না, কংগ্রেস থেকে বিজেপি, সিপিএম থেকে বিজেপি, মতোই বিজেপি, বিজেপির লোক, সিপিএম লোক, ওই এখানে টাকা খাইব, এখানে লইব, এখানে খাওয়া শেষ, আর এখানে লাভ, এখানে বান্দারের মতো। নমস্কার। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? এবং আজ কংগ্রেসের প্রতিনিধিরা গন্ডাছড়া সফরের পর, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যাঁ বলুন। গন্ডাছড়া গেলেন সুদীপ আশিসের টিম, কিন্তু যারা দুরবস্থায় থাকেন তাদের পাশে দাঁড়ানোই ভালো মানুষের পরিচয়। সুদীপ বর্মন, আশিস সারা সবসময় যারা দুরবস্থায় থাকে তাদের পাশে সবসময় দাঁড়ায়, কিন্তু সবসময় যাতে মানুষের ভালোবাসা পায় আর আগামী দিনে যাতে যে সন্ত্রাসবাদী দলটা, এই দলটাকে পরাস্ত করে যাতে আবার নতুন শান্তির বার্তা নিয়ে আসে প্রদীপ রায় বর্মন এবং ইন্ডিয়া জোটের সৈন্যগণ, কিন্তু তাদের উপরে মানুষের আস্থা আছে, ভরসা আছে। নমস্কার। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? এবং আজ কংগ্রেসের প্রতিনিধিরা সেখানে যখন গেছেন, সেখানকার স্থানীয় মানুষ তাদের কাছে বেশ কয়েকটি বিষয় সেখানে উত্থাপন করেছেন। মূলত প্রশাসনের তরফে নাকি তাদেরকে 25,000 টাকা করে সহায়তা দেওয়া হয়েছিল। এই সময়ের মধ্যে একেবারে সব কিছু নিঃস্ব হওয়া পরিবারগুলোর কাছে এই 25,000 টাকা কিছুই নয়। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, আজকে একটা খুব ভালো জিনিস উপস্থাপন করলেন, যেটা দেখলাম কংগ্রেস দলের যে একটা মানবিকতা আর কি। সুদীপ রায় বর্মন যে গন্ডাছড়ার তাদেরকে দেখতে গেলেন, যারা নিপীড়িত, যারা বাড়িঘর ভাঙলো, যারা আক্রান্ত, তারা কিভাবে
মানুষরা অতিবাহিত করছেন সেগুলি দেখতে গেলে এটা একটা মর্মান্তিক ঘটনা। আমরা সবাই শহরে বন্ধুরা আছি, সুখে শান্তিতে আছি, তুলনামূলক বিজিবির যতই গুন্ডাবাজ থাকুক তার সব কিছু সুখে আছি, গুন্ডাবাজের মানে তাল মিলিয়ে চলে। কিন্তু তারা যেভাবে আছে পাহাড়ি অঞ্চলে, তারা ভীষণ ব্যাপার, তাদের রান্না করে খাওয়ার মতো ব্যবস্থা নেই এমন অনেক জিনিস আছে। তাদের যে কিভাবে দিন চলে আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, হয়তো পরিচিত আত্মীয় স্বজনের কাছে ছিল, তারা খুব কষ্টে আছেন এই গন্ডাছড়ার বিশেষ করে যে বাঙালি বাড়িগুলি আক্রমণ করেছে। কিন্তু সুদীপ রায় বর্মন যাক গেল দেখা, তবে তো সুদীপ রায় বর্মন শুনছিলাম অনেক আগ্রহী যাইতে চাইছিল, তাদেরকে তো ভাড়া দেওয়া হয়েছিল। আমাদের বিরোধী দল নেতা জিতে যেতে চাইছিল, তাদেরকে ভাড়া দিতে। যেমন কেমন অমানবিক সরকার দেখেন, তারা শরণার্থী শিবির পরিদর্শন করবেন, যারা আক্রান্ত হয়েছে তাদেরকে দেখবেন, তাদেরকে দেখার জন্য পর্যন্ত বিজেপি সরকারটা দেয়নি। কারণ এরা এমন নিষ্ঠুর মানুষ, তারা নিষ্ঠুর, তাদের নিষ্ঠুরতা প্রকাশ পাবে ত্রিপুরাতে। তারা কি করছে আসলে বিজেপি সরকারটা তো দাঙ্গা লাগাতে হয়ে যাবে। তাদের যে সিস্টেমটা মানুষেরকে কথা বলার অধিকার দেয়নি, বিরোধীদের মানে যাতে মানুষের লোকে না মিশতে পারে, তারা যাতে দাপাইয়া রাখতে পারে, তারা যাতে মাইরা পিঠটা দাপাইয়া রাখতে পারে, তাদের তা দুইটা প্রদ্যুৎ কিশোর এবং মানিক শাহ সরকার মিলিয়ে এই দেশটাকে দাপাইয়া রাখতেছে। বিশেষ করে এই বাঙালিরা যারা ভিতরে বাঙালি আছে, কারণ প্রদ্যুৎ কিশোরের কথা মতো কিন্তু মানিক শাহ চলে, নয়তো গদি থাকবে না। গদির লোভে এই গন্ডাছড়ার এই গন্ডগোলটি করতেছে বাঙালিদেরকে। যদি গদির লোভ না থাকতো তাহলে প্রদ্যুৎ কিশোরকে দিকে কথা হইলে বলতে পারতো মানিক শাহ, আমার মনে বলবে না তার পার্টির সাথে গদির সাথে এই গদি থাকবে না, এই মুখ্যমন্ত্রীতে থাকবে না, যার জন্য প্রদ্যুৎ কিশোরের মানে লেজ ছুঁয়ে বসে আছে, লেজ ধরে বসে আছে। এই যে কাণ্ডটি করতেছে, কিভাবে এই ত্রিপুরা রাজ্যের উন্নতি তো থাকবে কথা, মানুষের যে যেভাবে অশান্তি দিয়ে রাখছে, এই অশান্তি থেকে মানুষ কিভাবে মানে উত্তরণ হতে পারবে? এই বিজেপি সরকারের এই কাণ্ডকীর্তি সারা ত্রিপুরা রাজ্যে অশান্তি কিন্তু বিভিন্ন রকম। কেউ আন্দোলন করে স্কুলের জন্য, দেখুন 117টা স্কুল বন্ধ করে দিল। কেউ আন্দোলন করে স্কুলের জন্য, কেউ আন্দোলন করে চাকরির জন্য বেকাররা, কেউ আন্দোলন করে জলের জন্য, কেউ আন্দোলন করে কারেন্টের জন্য। কোন আন্দোলনটা ত্রিপুরাতে না হয় এবং আন্দোলন করলে আবার তারা মাইক পিটেও খায়। এই যে অমানবিক ঘটনা ত্রিপুরাতে চলছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি সুনীল কুমার দাস বিমানের পক্ষ থেকে বলছি দাদা। হ্যাঁ বলুন। সুদীপ বাবু, তারা যে কথাটা বললেন, কেন গেলেন না মুখ্যমন্ত্রী, রাজ্যপাল বা বিজেপি পার্টির লোকজনেরা? শুধু তারাই না, বিজেপি পার্টিতে যারা সদস্য সন্ন্যাসীরা মঞ্চে বসে, তাদের মধ্যে তো তারাই তো দেশের দেব দেবতা। তারাও তো গেলেন না খোঁজ খবর নিতে মানুষের, তাদেরকে দিয়ে তাদের ইনকাম। তো দাদা, এটা দেখেন ভারতবর্ষে একটা সত্য সাজিয়েছে এরা করতেছে। তো আমরা কারে বুঝাবো? ভারতবাসী যারা, মূল নিবাসী যারা, এরা এসসি এসটি ওবিসি জেনারেল মাইনরিটিরা বুঝে, কিন্তু এসসি এসটি ওবিসি জেনারেল কাস্টের লোক যারা, এরা বুঝে না এই ব্রাহ্মণদের যে সাজিস ভারতবর্ষে। এটা বলতে লাগে। আজকে দেখেন, দেশ স্বাধীনের আগে এত বড় একটা শুদ্ধ জাতি, এরা ভারতবর্ষের মূল নিবাসী বাইকটা যাতে তছনছ করে নিল এবং শুদ্ধ জাতির মধ্যে পড়ে আসছে তাদের উপরে কুত্তার মতন অত্যাচার করছে, না খাওয়াই রাখছে, স্কুলে পড়ানো লেগে দিচ্ছে না। সমস্ত লোকের বিরুদ্ধে তারা স্কুলে যাতে লেখাপড়া না শিখে সাজিশ করছে। তারপরে আজকে ভারতবর্ষের নেতারা তারা সমর্থন করে, আর তারার পয়সা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হইয়া নিজেদের দেশের মধ্যে, নিজেদের জাতির মধ্যে, নিজেদের বন্ধুত্বের মধ্যে আগুন লাগাইতেছে। আজকে কোন তো এই যে দাঙ্গাটা হলো, এটা কি পার্টি তাদের সাজিশ ছাড়া হয়ে গেছে? পাবলিক করলে যে এত বড় দাঙ্গাটা, কারো বাবার ক্ষমতা আছে, ব্যক্তিগত ভাবে
গন্ডাছড়া একটা জাতিগত দাঙ্গা লাগানে পার্টির নির্দেশ ছাড়া এই যে লোকালয়ে সুন্দর কাপড় পরিরা মঞ্চে বসে তাদের মাধ্যমে এই সমস্ত সাজিশ হইতেছে। কত বলবো দাদা, আমাদের ভারতবর্ষের মানুষের হুশ বুঝ সব হারে লাগছে শুধু একমাত্র লোভ লালচে। এত লোভ লালচ দেখাচ্ছে এই জাতি দ্বারে মূল্যবাসী দ্বারে এসসি এসটি ওবিসি জেনারেল কাস্টের এরা অন্ধবিশ্বাস এদের পক্ষে মারামারি করতে। কংগ্রেসের যারা ছিল একই তো দল। আমি আবার অনুরোধ করব আপনার মাধ্যমে লক্ষ কোটি মানুষের কাছে যে এই কংগ্রেস, তৃণমূল, সিপিএম, এই বিজেপি এদেরকে বহিষ্কার করুক জনসাধারণ, নাহলে শান্তি দিব না। শান্তি এরা দিব না। এরা যতদিন এই ভারতবর্ষ নিজেদের না করতে পারবো, নিজেদের স্বার্থ অনুসারে সংবিধান না করতে পারবো, ততদিন এই ভারতবর্ষে হিন্দু দাঙ্গা, পাহাড়ি দাঙ্গা, বাঙালি দাঙ্গা, এই দাঙ্গা সেই দাঙ্গা করে এরা মারবো। ওই কিছুক্ষণ আগে যে ভদ্রলোক বলছে পাবলিক করছে, উনার কথা তো বোঝা গেল কোনো পাবলিকে করছে। পাবলিকের বাবার ক্ষমতা নেই এত বড় দাঙ্গা হাঙ্গামা করার। সাজিশটা করাইছে পার্টির লোকেরা, এই আরএসএস মনোবাদী। মানে আরএসএস বলতে আমরা এসসি এসটি জেনারেল কাস্টের লোকেরা না, এই ব্রাহ্মণ কট্টর যারা আরএসএস, তারা যারা স্বয়ংসেবক হইতেছে ভারতবর্ষের, তারা করেছে এই দাঙ্গাটা। আর কি বলবো, আঙুল দেয়া বলি ভারতবাসী। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, কুমার করতে বলছিলাম। হ্যাঁ বলুন। বলছিলাম ওনারা তো দেখলাম রাজ্যের বিরোধী যারা আছেন আরো কিছুদিন পূর্বে যাওয়ার চেষ্টা করেছিলেন, প্রশাসন তো বাধা দিল দেখলাম। তো যাই হোক, এটা তো গণতন্ত্রের সুস্থ গণতন্ত্রের এটা মানে নিয়ম, দুর্গতদের পাশে দাঁড়ানো। যাই হোক, আজকে হয়তো প্রশাসন পারমিশন দিয়েছে বা অনুমতি দিয়েছে, ওনারা দিয়েছে। কিন্তু আমি বলবো দেখুন, আমাদের রাজ্যের জনগণ যে যাদের কাছে মনে করুন জনজীবনের দায়িত্ব দিয়েছে নির্বাচনের মাধ্যমে, ওনাদের মধ্যে তো অনেকজনই যান ছিদ্রদের পাশে। প্রশাসনে কিছু সাহায্য ঘোষণা করে, সেটা তো স্বাভাবিক বিষয়। এরকম সাহায্যের জন্য বিভিন্ন জেলা প্রশাসনের কাছে রাজ্য প্রশাসনের ফান্ডে অনেক কিছু টাকা থাকে। কিন্তু এটা যে দুর্গতদের পাশে ওই সময় যদি মনে করুন রাজ্যের যারা জনপ্রতিনিধিরা আছেন বা যারা রাজ্যটা পরিচালনা করছেন, ওনাদের মধ্যে যদি কয়েকজন থাকেন, তাহলে ওনারা একটু হয়তো আত্মবিশ্বাস মানে আরো বাড়তে ওঠেন বা একটু মানসিকভাবে মানে বল পেত। যাই হোক, ওনারা দিয়েছেন, আরো হয়তো প্রধান বিরোধী দলে যেতে পারেন। আমি বলবো দেখুন, দেওয়া আসা বড় কথা নয়। এটা ওনাদের যে ঘটনাটা হয়েছে, ওনাদের যে ঘটনা আগামী দিনে যে হবে না, এটা নিরাপত্তা কিন্তু বিরোধীরা দিতে পারবে না। এটা নিশ্চয়তা দিতে হলে কিন্তু শাসক মানে বলতে রাজ্য সরকার, রাজ্য প্রশাসনকে দিতে হবে। হ্যাঁ, তারপরে দিন থেকে ওনারা কি বলবো সাজাবরের মতো তালাবন্দি অবস্থায় আছে। এটা মানব মানে কি বলবো মানবাধিকার লঙ্ঘনের সামিল। হ্যাঁ, আপনাদের মাধ্যমে দেখেছিলাম তালা মেরে রেখেছে। রাজ্যের বিভিন্ন সংগঠন, সমাজসেবী সংগঠন ওনারা কি করছেন কোথায় দেখলাম। ওনাদেরকে আবার মানে পুনর্বাসন দেওয়া সহ ওনাদের নিরাপত্তা এটা কে দিবে। তারপর দেখলাম ওই কেন্দ্রীয় নেতৃত্ব কিছু এসেছিলেন বিরোধী দলে, ওনারা বললেন যে চলতি অধিবেশনে রাজ্যের গন্ডাচড়া সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বিষয় উত্থাপন করা হবে। কোথায় লোকসভায় দেখলাম না, রাজ্যসভায় দেখলাম না, ত্রিপুরার বিষয় উত্থাপন করা হচ্ছে বলে। যদি দেশের সংসদে বিষয়গুলি উত্থাপিত হতো, তাহলে প্রশাসন আরো একটু সজাগ হতো বা ওদের জননিরাপত্তা আরো শক্তিশালী হতো। এটা ওনাদের কাছে আমি দাবি না, আশা ছিল যে ওনারা এই একদম অধিবেশন রাজ্যের বিষয় নিয়ে উত্থাপন করবেন। উত্থাপিত হলো না। গৌরব এসেছিলেন, নিয়ে বললেন যে সংসদে উঠাবে নাকি, কিন্তু উঠলো না। আমি বলবো যে ওনারা যেন বিরোধী দলের হয়ে রাজ্যের প্রশাসনের কাছে ওনাদের নিরাপত্তা এবং নিশ্চয়তা আগামী দিনে তার রেস যেন আবার না হয়, তার নিরাপত্তা সম্পূর্ণভাবে নিতে হবে রাজ্য প্রশাসনকে। কারণ ওনারা দায়বদ্ধ রাজ্য জনগণের কাছে। হ্যাঁ, রাজ্য সরকার সম্পূর্ণ দায়বদ্ধ। ওনাদেরকে ভোটে নির্বাচিত করা হয়েছে। নমস্কার, কে বলছেন?
হ্যালো, নমস্কার, কে বলছেন? আমরা একবার শুনি কংগ্রেস নেতৃত্ব আগরতলায় ফিরে এসে প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে কি বলছেন তার অংশবিশেষ আমরা একবার শুনি। নমস্কার, কে বলছেন? লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যালো, আপনি লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। আপনি টিভির সাউন্ড বন্ধ করুন, সরাসরি কথা বলুন। ঠিক আছে, ঠিক আছে। যে কংগ্রেসের যখন নিয়ে কথা হয়েছি নাকি, আপনি আবার চেষ্টা করবেন। আমাদের সঙ্গে যারা কথা বলছেন অবশ্যই টিভির সাউন্ড বন্ধ করে কথা বলবেন। আমরা বলছিলাম গন্ডাছড়া সফর করেছেন কংগ্রেসের নেতৃত্ব, পিসিসি সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা গন্ডাছড়ায় গেছেন এবং সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখেছেন, সেখানকার ক্ষতিগ্রস্ত জনগণের সঙ্গে কথা বলছেন। আগরতলায় ফিরে এসে সাংবাদিক সম্মেলনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বেশ কয়েকটি বিষয় সেখানে উত্থাপন করেছেন। কংগ্রেসের তরফে দাবি উত্থাপনে শুধু নয়, সেই সঙ্গে সামগ্রিক পরিস্থিতি নিয়ে সরকার প্রশাসনের বিরুদ্ধে অভিযোগও তুলেছেন তারা। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। তো যে কথাটা বলতে চাই, ওই টিম সুদীপ পৌঁছলো গন্ডাছড়া। হ্যালো, আপনি লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। তো টিম সুদীপ বলতে প্রবীণটা তো ঠিক আছে, এই টিম সুদীপ যে এটা আমি বুঝলাম না, যদি একটু ইয়ে করে পড়। হ্যালো, আপনার কথা বলুন। টিম সুদীপ বলতে বিষয়টা তো বুঝলাম না। আমি যেটা জানি প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে এই মানে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব এখানে। তো এই জায়গার মধ্যে যে টিম সুদীপ এই বিষয়টার প্রতিক্রিয়া যেটা এটা। আচ্ছা, আপনি যতটুকু বলবেন ততটুকুই বলুন। বিষয়টা আমরা আমাদের মতন করে নির্ধারণ করেছি আপনাদের প্রত্যেককে নিয়ে আলোচনা করার জন্য। ঠিক আছে, বলুন, আপনার ব্যাখ্যা বলুন। তো আমার বক্তব্য হইল, ধলাই জেলা প্রশাসনের এই সভাপতির উদয় আধ্যাত্মিকা যে প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা আশিস সাহেব থেকে শুরু করে রায় বর্মন সহ শব্দ কুমার জমাতিয়া সহ কংগ্রেস নেতৃত্বরা, গন্ডাছড়ার যে নেতৃত্বরা, জাতীয় উপজাতির যে নেতৃত্বরা এখানে আসিল। এই জায়গার মধ্যে আরেকটা জিনিস লক্ষ্য করছি, এই দিন যেদিনই মানে যে ঘটনাটা ঘটছিল, এটা দুর্ভাগ্যজনক একটা ঘটনা। এখানের মধ্যে নিষ্কর্মা যে প্রশাসনের যে কর্মী সমর্থক কর্মীরা আসলো, এই জেলা পুলিশের ওই এই গন্ডাছড়ার ওই এরা নিষ্কর্মা আসলো, এরা তৃতীয় লিঙ্গের মতো ভূমিকা করছে। এর থেকে ভালো তৃতীয় লিঙ্গের মাধ্যমে আমরা দেখছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। এই হলো আমার বক্তব্য। ধন্যবাদ জানাই গন্ডাছড়ার মানুষকে। আপনারও নমস্কার। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। বলছিলাম গন্ডাছড়ায় টিম সুদীপ গেলেন, তো যাক শেষ পর্যন্ত যেতে পারলেন। তো এতে তো আমি মনে করি, এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত ওপিনিয়ন, কারণ গত কিছুদিন আগে সুদীপ বাবুদেরকে আটকানো হয়েছিল এবং জিতেন বাবুদেরকে আটকানো হয়েছিল। তো তাদের এখন তারা যেতে পারলো, তাহলে সেই দিন যেতে পারলো। এটা যে প্রচার পেয়েছে, তাতে কি শাসক দলের লাভ হয়েছে না লোকসান হয়েছে? এক নম্বর।
মনে করি শাসক দল অনেক পেছনে চলে এসেছে। রাজনীতিতে অসম্ভব তো কোনো কথা নেই, তবে আমার কথাটা আমি বলছি যে শাসক দল অনেক পিছনে চলে এসেছে। কারণ ওদিন যদি যেত তাহলে সেই জিনিসটাই তারা পরিলক্ষিত করত, যেসব জায়গাগুলো আছে ওগুলো পরিদর্শন করত। আজকে একটা লোক কখন তার বাড়িঘর ছেলে একটা রিলিফ ক্যাম্পে গিয়ে থাকতে হচ্ছে। ওই যে বিরোধী দল কেন থাকে, মানুষের কথাগুলো হয়তো এই দলটাও আবার যদি শাসকে আসে তখন চেহারা পাল্টিয়ে নেবে, কিন্তু বর্তমানে মানুষের জন্যই তো কাজটা করতে গিয়েছে। দেখি ওরা কি করছে, কি অবস্থায় আছে, সমাজের কাছে তুলে ধরি। তো বিরোধী যদি না থাকে, যেটা আমাদের পঞ্চায়েত নির্বাচন আসন্ন, তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, তো তারা কি কাজ করবে? কম্পিটিশন থাকলে ভয় থাকবে, ওখানে জিততে কষ্ট হয়েছে, ওখান থেকে একটু সাবধানে চলাফেরা করতে হবে। আজকে তো ওই জিনিসটা নেই, কারণ আমি তো বিনা প্রতিদ্বন্দ্বিতায়, আমার তো কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তাহলে আমি তো সর্বেসর্বা। ওই যে মানসিকতাটা চলে আসে, তখনই তো আমাদের জনগণের বিপদ। কোনো কথা বলা যাবে না, কোনো কিচ্ছু করা যাবে না, এই চুপ আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বলবে, বলছে। আর আমার মতো কিছু পাগল আছে, অনেক সময় অনেক কিছু, আরে একটা সংবাদ মাধ্যম লাইভ অনুষ্ঠান চলছে, প্রতিবাদী কলমটা কতবার আক্রমণ হয়েছে, যে উদয়পুরে গাড়ি থেকে নামিয়ে জ্বালিয়ে দিয়েছে, ছিঁড়ে ফেলেছে, তারপর অফিসটা জ্বালিয়ে দিয়েছে, গাড়িটা অফিসটা ভাঙচুর করেছে। তখনকার প্রসেনজিৎ ছিল, মাথাটা ফেটেছিল, সুব্রতবাবু ছিলেন তখন। তো যাক, এই ইতিহাসগুলা আমাদের মনে আছে। তো মানিক সরকার তখন প্রতাপগড় গিয়ে বলেছিল যে আরে এই ব্যাপারটা পড়ছো না, এটা পড়বে না, পার্টি অফিসে চলে যাবে, এখানে দেশের কথা আছে। আর দেশের কথাটা খুললেই দেখা যেত ওই আফ্রিকা, সুইজারল্যান্ড, জাপান, এই। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, সরাসরি কথা বলুন, টিভির সাউন্ড বন্ধ করুন। হ্যাঁ, কথা বলুন। আমি গণতন্ত্র থেকে বলছি। আমার প্রশ্নটা হলো, আমাদের গণতন্ত্রতে আজকে 1 মাস কমপ্লিট হলো, কারফিউ চলছে, 163D লাগু আছে, কিন্তু এখানে কংগ্রেস থেকে নেতৃত্বরা আসে, কিন্তু গণতন্ত্র তো ত্রিপুরা রাজ্যের বাইরে নয়। কিন্তু আমাদের গণতন্ত্র এখনো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পরমেশ্বর রিয়াং এর বাড়িতে যাওয়ার প্রয়োজন মনে করেনি, এবং 165 পরিবার যে বাড়ি আগুনে বশীভূত হয়েছে এখানে আসার প্রয়োজন মনে করেনি। আমি জানতে চাই, আমরা কোন রাজ্যে আছি? আমাদের রাজ্যে কি কোনো সরকার আছে বা মুখ্যমন্ত্রী আছে? না দেশের মধ্যে কি কোনো সরকার আছে? বা আমরা কি ভারতের নাগরিক না? আমরা কি ত্রিপুরা রাজ্যের জনগণ না? আমি মনে করি আমাদের রাজ্যে যে সরকার চলছে চরম ব্যর্থতার একটা প্রমাণ আমরা গণতন্ত্রবাসীর কাছে দিল। পরমেশ্বর রিয়াং এর বাড়িতে গেল না, আমাদের যে আগুন লাগলো বাঙালি ভাইরা তারা বাড়িতে গেল না। এটা আমরা গণতন্ত্রের মুখ্যমন্ত্রী কথা মনে করে বর্জন করলো। আমি ব্যক্তিগতভাবে মনে করি দায়িত্ব নিয়ে, ব্যর্থতার দায়িত্ব নিয়ে মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যত তাড়াতাড়ি সম্ভব পদত্যাগ করা দরকার। ধন্যবাদ। আমরা কয়েকটি বিষয় উত্থাপন করলাম। কংগ্রেসের প্রতিনিধিরা সুদীপ রায় বর্মন, পিসিসি সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা গন্ডাছড়া সফর করেছেন। গন্ডাছড়ার বিষয়বস্তু তারা আগরতলায় এসে সাংবাদিক সম্মেলনে তুলে ধরেছেন। কয়েকটি বিষয় নিঃসন্দেহে তারা তুলে ধরার চেষ্টা করেছেন, কথা বলার চেষ্টা করেছেন। আমরা সেদিক থেকে আপনাদের প্রত্যেকের কাছ থেকে
কিছু মতামত জানার চেষ্টা করেছি। আর 5 দিনের মতো এই আয়োজন ছিল। আমরা আরও একবার বলি, কংগ্রেসের তরফে আজ সাংবাদিক সম্মেলনে সফরের শেষে কয়েকটি দাবি উত্থাপন করা হয়। তাতে তারা দাবি করেছেন, নমস্কার, কে বলছেন? আমি বলছি স্যার। হ্যাঁ বলুন। জিতেন চৌধুরীও গন্ডাছড়ার দায়িত্ব লাগছে স্যার, এটা বন্ধ হয়ে গেল স্যার। তবে মানুষের সমাধান লাগবে তো পার্টি, আপনারাও তো মানুষের সমাধান লেগে কথা বলুন স্যার। মানুষ এসে এখানে কি হয়েছে না হয়েছে জিতেন চৌধুরী আবদ্ধ করছে স্যার, এর ধরে কথা আর কি স্যার আমার। এবং কংগ্রেসের তরফে যে 4টি দাবি উত্থাপন করা হয়েছে, প্রথমত গন্ডাছড়ার ঘটনায় ত্রিপুরা উচ্চ আদালতের একজন কর্তব্যরত বর্তমান বিচারপতি দিয়ে তদন্ত করা, তার পাশাপাশি পরমেশ্বর রিয়াঙ্গার বাড়ি পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়া এবং নিরাপত্তা প্রদান করা এবং পর্যাপ্ত ক্ষতিপূরণ সেখানে দেওয়া। প্রশাসনের তরফে যে ক্ষতিপূরণ বা অর্থ দান করা হয়েছে 25,000 টাকা, তা যথেষ্ট নয়, কংগ্রেসের নেতৃত্বরা বলছেন। এবং সেখানে যে শরণার্থী শিবির রয়েছে, প্রতিনিধিরা আছেন, সেখানকার যে পরিস্থিতি, সেখানে থাকার কোনো সুবন্দোবস্ত নেই এবং বলা যেতে পারে সেখানে ভীষণ রকম সমস্যা আছে। ছোট ছোট শিশুরা আছে, বয়স্করা আছেন, বিভিন্ন পরিবারের সদস্যরা সেখানে এসছেন এবং রয়েছেন। তাদের প্রতি প্রশাসনের মানবিক দৃষ্টির প্রার্থনা করেছেন বা দাবি করেছেন কংগ্রেসের নেতৃত্ব। নমস্কার, কে বলছেন? আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। আজকে যে টিম সুদীপ যে গন্ডাছড়া গিয়েছে, আপনি একটা জিনিস চিন্তা করুন, প্রদ্যুৎ কিশোরও গিয়েছে। প্রদ্যুৎ কিশোর গিয়ে কি কোথায় গেল? প্রথমে উনাদের জনজাতির সঙ্গে দেখা গেল, বাঙালি ফ্যামিলিদের সঙ্গে একটা বারও দেখা গেল। কিন্তু সুদীপ বর্মন প্রথমেই গিয়ে আগে জনজাতিদের সঙ্গে দেখা গেল। ওইটাই বলতে চাইছি, তারা দুজনের ভিতরে ফারাকটা কোন জায়গাতে? নমস্কার। আমরা শুনলাম, আপনাদের প্রত্যেকের কথা শুনলাম, গন্ডাছড়া সফরের প্রেক্ষিতে কংগ্রেস প্রতিনিধিদের বক্তব্য শুনলাম। তারপর একটি কথা বলা, নিঃসন্দেহে প্রশাসনের মতন চলছে। প্রশাসন নিঃসন্দেহে গন্ডাছড়ার দিকে নজর দিচ্ছে। গন্ডাছড়ায় যে পরিস্থিতির শিকার সাধারণ মানুষ, তাদের পাশে প্রশাসন, সরকার থাকবে। রাজনৈতিক দলগুলো তাদের মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। শাসক বিরোধী তর্ক বিতর্ক থাকবে, কিন্তু আমরা সকলে থাকতে চাই এই রাজ্যে। এই রাজ্যটা আমাদের সকলের। এই ভাবনা হোক, এই ভাবনার প্রসার হোক। আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।